হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের 3টে বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব 2 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট 2 থেকে। দেখে নাও, প্রথম যে প্রশ্নটা আছে, ইকোলজি ও ইকোসিস্টেম বলতে কী বোঝো? 1869 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রয়োগ করেন। প্রতিটি জীবের সঙ্গে পরিবেশের অন্যান্য জীব এবং জড় উপাদানের প্রত্যক্ষ বা পরোক্ষ মিথস্ক্রিয়া ঘটে। জীবগোষ্ঠীর এই পারস্পরিক মিথস্ক্রিয়ার অধ্যয়নই হচ্ছে ইকোলজি বা বাস্তু সংস্থান। গ্রিক শব্দ উইকাস এবং লোগোস শব্দ দুটি থেকে ইংরেজি ইকোলজি শব্দটির উদ্ভূত হয়েছে। ওইকোস শব্দের অর্থ ঘর বা বাসস্থান এবং লগোস এর অর্থ বিজ্ঞান বা অধ্যয়ন। সুতরাং আক্ষরিক অর্থে ইকোলজি হল পৃথিবী নামক বাসস্থানের তত্ত্বাবধায়ক বিজ্ঞান, তবে এটি সংকীর্ণ অর্থে গ্রহণ করা হয়। ব্যাপক অর্থে ইকোলজি বা বাস্তু সংস্থান হচ্ছে পৃথিবী নামক বাসস্থানে প্রতিপালিত জীবগোষ্ঠীর সঙ্গে পরিবেশের সম্পর্কীয় বিজ্ঞান। পরিবেশের সম্পর্কীয় বিজ্ঞান। তারপর দেখো, আরও সহজভাবে বলা যায়, জীবের সঙ্গে পরিবেশের পারস্পরিক ক্রিয়া সম্পর্কীয় প্রাকৃতিক বিজ্ঞানকে ইকোলজি বা বাস্তু সংস্থান বলে। তারপর দেখো, 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী A.G. টার্নসলি সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। ইকোসিস্টেম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে বাস্তুতন্ত্র। নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকাকার গঠনকেই বাস্তুতন্ত্র বলা হয়। অডাম 1963 সালে বাস্তুতন্ত্র সম্পর্কে বলতে গিয়ে বলেন, বাস্তুতন্ত্র হল জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং এই সম্পর্কের ভিত্তিতে একে অপরকে নিবিড় সম্বন্ধে আবদ্ধ করার অবস্থা। তারপর কি বলা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে বাস্তুতন্ত্রের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ, প্রাণী, মানুষ ও শুধু নিজেদের মধ্যেই সম্পর্ক তৈরি করে না, ওই অঞ্চলের মাটি, জল, বায়ুর সাথেও সম্পর্ক গড়ে তোলে। পরের প্রশ্ন হচ্ছে, ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখো, নির্দিষ্ট জায়গায় বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপাদিত জালিকাকার গঠনকেই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম বলা হয়। গঠনগত বিবেচনায় বাস্তুতন্ত্রকে 6টি উপাদানে ভাগ করা যায়। এই উপাদানগুলি হলো: 1. অজৈব পদার্থ যথা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি। এগুলো একটু ভালো করে দেখবে, এগুলো তোমাদের ছোট প্রশ্ন আকারে পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, দেখো, আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তারপর দেখো, এখানে কি বলা হচ্ছে, দেখো 6টি উপাদান আছে। এক হচ্ছে অজৈব উপাদান, বলে দিলাম। তারপর জৈব উপাদানের মধ্যে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো। তারপর প্রাকৃতিক পরিবেশ যথা মাটি, উষ্ণতা, অন্যান্য ভৌত পদার্থ। এই 3টি উপাদান বাস্তুতন্ত্রের অজৈব অংশ গঠিত। এছাড়া অপর 3টি উপাদান নিয়ে জৈব অংশ গঠিত। এই উপাদানগুলি হচ্ছে: 1. উৎপাদক জীবসমূহ, এরা স্বভোজী উদ্ভিদ, খনিজ লবণ, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন প্রভৃতি অজৈব উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে। তারপরে দেখো, বড় মাপের খাদক, এরা পরভোজী প্রাণী এবং উৎপাদকের দ্বারা প্রস্তুত খাদ্য গ্রহণ করে বা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে। তারপর দেখো, ছোট মাপের খাদক, এরাও পরভোজী জীব এবং মৃত প্রাণীদের দেহে অবস্থিত জটিল দ্রাবগুলি থেকে পুষ্টি গ্রহণ করে ও উৎপাদকের অপ্রয়োজনীয় অজৈব পদার্থ বর্জন করে। তারপর দেখো, বাস্তুতন্ত্রের কার্যাবলী। ইকো বা বাস্তু
বলতে ইকোলজিতে পরিবেশকে বোঝায়, ইকোলজিতে পরিবেশকে বোঝায় এবং তন্ত্র বা সিস্টেম হলো পরিবেশের সঙ্গে সংযোগকারী এককগুলির এক সম্মেলন। সুতরাং বাস্তুতন্ত্র হলো পরিবেশের ন্যূনতম কার্যকারী একক, যা পরিবেশের সজীব ও জড় উপাদানের সমন্বয়ে গঠিত ও পারস্পরিক সম্পর্কযুক্ত হয়ে এমন অবস্থার সৃষ্টি করে যেখানে জীব সুষ্ঠুভাবে জীবন ধারণ করতে পারে। একটি বাস্তুতন্ত্রে জৈব অজৈব পরিবেশের পারস্পরিক অন্তঃক্রিয়া সংঘটিত হয় এবং এই সহযোগিতার মাধ্যমে পৃথিবীতে স্থিতিশীল জৈব ধারা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। বাস্তুতন্ত্রের কার্যাবলী মূল পর্যায়গুলি নিচে উল্লেখ করা হলো। এক হচ্ছে সূর্য থেকে আগত সৌরশক্তি সবুজ উদ্ভিদ বা উৎপাদক শোষণ করে। দুই হচ্ছে উৎপাদক বা সবুজ উদ্ভিদরা পরিবেশ থেকে নানা ধরনের অজৈব উপাদান সংগ্রহ করে জৈব খাদ্য প্রস্তুত করে। 3 নম্বর হচ্ছে উৎপাদকের তৈরি জৈব পদার্থ খাদ্য সম্পর্কের মাধ্যমে খাদক স্তরে শক্তি হিসাবে ছড়িয়ে পড়ে। এর ফলে খাদক প্রাণীরা সুষ্ঠুভাবে জীবন ধারণ করতে পারে। 4 হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের মৃতদেহ বিয়োজক দ্বারা বিয়োজিত হয় এবং পুনরায় অজৈব উপাদান হিসাবে পরিবেশে ফিরে যায়। পরের প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্র কি? বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করো। বাস্তুতন্ত্র কি? এগুলো আগের পাঠে আমি আলোচনা করেছি। এবার এই বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটা দেখো। বাস্তুতন্ত্রের উপাদান সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া খাদ্য শৃঙ্খলের ওপর নির্ভরশীল। বাস্তুতন্ত্রে সাধারণত 3 ধরনের খাদ্য শৃঙ্খল পরিলক্ষিত হয়। এক হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল। এই ধরনের খাদ্য শৃঙ্খলে উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে শক্তি পর্যায়ক্রমে তৃণভোজী মাংসাশী প্রাণীর দেহে সঞ্চারিত হয়। যেমন ফড়িং উদ্ভিদকে ফড়িং খায়, ফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে কে খায়? বাজ পাখি। তারপর হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। এই ধরনের খাদ্য শৃঙ্খলে বৃহৎ জীব থেকে শুরু হয় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্র পরজীবীতে পরিসমাপ্তি ঘটে, যেমন উদ্ভিদ, শূকর আর হচ্ছে কৃমি। তারপর দেখো মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে এই ধরনের খাদ্য শৃঙ্খলে মৃতজীবী থেকে শুরু হয় এবং বৃহৎ খাদকে পরিসমাপ্তি ঘটে। মৃত উদ্ভিদকে কেঁচো, ছোট পাখি, তারপরে হচ্ছে তাকে খায় কে? বাজ পাখি। তারপর দেখো জীব ভূ রাসায়নিক চক্র, এটাও এই অ্যান্সারের মধ্যে লিখতে হবে। সমগ্র জীবজগৎ ও তাদের পরিবেশের মধ্যে প্রয়োজনীয় মৌলিক উপাদানসমূহের চক্রাবত আবর্তনই জীব ভূ রাসায়নিক চক্র নামে পরিচিত। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের জীব ভূ রাসায়নিক চক্রের সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জলচক্র, কার্বন চক্র, হাইড্রোজেন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র প্রভৃতি।